গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর রাতের ঘটনা। এক মহিলা তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আর কিছুক্ষণের মধ্যেই তার ঘর আলো করে জন্ম নেয় এক নিষ্পাপ শিশু। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় না, কারণ হঠাৎ করেই কয়েকজন প্রহরী সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং জোর করে শিশুটিকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। মা তার সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এর পরের সিনেই দেখতে পাই কয়েকজন রহস্যময় মহিলা সেই বাচ্চাটিকে একটি দোলনায় রেখে অদ্ভুত এক আচার শুরু করে। তারা অজানা কোনো শক্তিকে ডাকার জন্য মন্ত্র পড়তে শুরু করে। একই সময় সেখানে আরো একটা শিশুকে আনা হয়, যার হাত দিয়ে দুধের সাথে মিশিয়ে দেওয়া হয় রক্ত। আর এই শিশুটির কথা সবাই মনে রাখবেন, কেননা ভবিষ্যতে এই শিশুটি হয়ে উঠবে এই ভয়ঙ্কর ঘটনার সবচেয়ে বড় রহস্য। যাই হোক, ঠিক তখনই দোলনাটা লড়তে শুরু করে। কোনো একটা অজানা শক্তি সেই বাচ্চাটিকে নিয়ে যায়। এর পরপরই শুরু হয় সেখানে এক অদ্ভুত আর্তনাদের চিৎকার। যেই চিৎকার এত ভয়ানক ছিল যে সেই গ্রামবাসীরা সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, সেখানে আসলে কি এসেছিল? কেনই বা শিশুটিকে ঘিরে তৈরি হলো এক ভয়ঙ্কর রহস্য? আর কি সেই সত্য যা এই গল্পের পেছনে লুকিয়ে আছে? সেটাই জানতে চলেছি আমরা আজকের গল্পে। আর এই গল্পটা একটা সত্য কাহিনীর উপর নির্মিত, যার নাম দেওয়া হয়েছে ডাবি 5। আর পুরো গল্প জুড়ে আমি ওমর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিন এক্সপ্লেইন বাই ওমর। এরপর গল্পটা চলে যায় প্রায় 25 বছর পর। এখানে আমরা পরিচিত হই দিলেক আর তার স্বামী ওমরের সাথে। পৃথিবীতে দিলেকের আপন বলতে এখন শুধু তার স্বামী ওমর আছে, কেননা ছোটবেলাতেই এক ভয়াবহ কার দুর্ঘটনায় তার বাবা মা দুজনেরই মৃত্যু হয়ে যায়। যাই হোক, প্রতিদিনের মতো ওমর অফিসে চলে যায় এবং দিলেক ঘরের কাজকর্ম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই ঘরের টিভিটা আপনা আপনি চালু হয়ে যায়। দিলেক অবাক হয়ে টিভিটা বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই রান্নাঘরে আবার রাখা ছিল দুধের বোতল, আর সেই বোতলটা ভেঙে পড়ে যায়। এই ঘটনায় দিলেক একটু ভয় পেয়ে গেলেও সে নিজেকে তখনকার মতো সামলে নেয়। কিন্তু দিলেক জানতো না এটা সবে শুরু হলো। কিছুক্ষণ পর দিলেক যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ ঘরের ভেতর থেকে ভাঙচুরের বিকট শব্দ শোনা যায়। দিলেক দ্রুত সেখানে চলে আসলে দেখা যায় ঘরে রাখা সমস্ত কাচের জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সাথে এক অদ্ভুত প্রাণীর পায়ের ছাপও দিলেক সেখানে দেখতে পায়। এবার দিলেক খেয়াল করে তার ঘরের দরজাটা খোলা রয়েছে। সে দরজার কাছে যেতেই হঠাৎ করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দিলেক প্রচুর ঘাবড়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে তার বান্ধবী সেদা। দিলেক সেদাকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু সেদা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না, কেননা মেঝেতে থাকা পায়ের ছাপগুলো দেখে তার মনে হচ্ছে হয়তো কোনো কুকুর ঘরে ঢুকে এইসব করেছে। কিন্তু দিলেক নিজের কথায় অটল থাকে। সে বলে এটা কোনো প্রাণীর কাজ হতেই পারে না, হয়তোবা কেউ ঘরে ঢুকেছিল। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেলেও কিছুক্ষণ পর তারা নিজেদেরকে শান্ত করে এবং দুজন মিলে পুরো ঘর পরিষ্কার করে ফেলে। এদিকে রাতে ওমর বাসায় এসে দেখে দিলেক ঘুমিয়ে গেছে। ওমর তখন নিজের মতো করে টিভি দেখতে বসে যায়। কিছুক্ষণ পর দিলেক ঘুম থেকে উঠে ওমরের কাছে আসে এবং তাকে জানায় আজ তাদের ঘরে চোর ঢুকেছিল। ঘরে থাকা সমস্ত কাচের জিনিসপত্র ভেঙে ফেলেছে। ওমর তখন দিলেককে জিজ্ঞাসা করে ঘরের কিছু চুরি হয়েছে কিনা। তখন দিলেক বলে কিছু চুরি হয়নি। ওমর তখন দিলেককে বোঝায় যেহেতু কিছু চুরি হয়নি তাহলে এ নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু তখনও দিলেকের মনে এক অজানা ভয় কাজ করছিল। সে ওমরকে বলে ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দিতে। ওমর তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু দিলেকের জোরাজোরিতে অবশেষে ওমর রাজি হয়ে যায়। এবার দুজনেই রাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে মাঝরাতে কোনো এক অদ্ভুত শব্দে দিলেকের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হওয়ার পরপরই তার শুরু হয় এক ভয়ঙ্কর হ্যালুসিনেশন। দিলেক দেখতে পায় তাদের স্টোর হাউসের একটি আয়নায় কে যেন রক্ত দিয়ে 7730 নামে একটা সংখ্যা লিখে রেখেছে। একই সাথে দিলেক তার ঘরের এক কর্নারে কারো উপস্থিতি টের পায়। কি রয়েছে সেখানে এটা দেখার জন্য দিলেক যখন সেখানে যায়, গিয়ে দেখে এটা ছিল খুবই ভয়ানক। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা এক মানুষরূপী অবয়ব, যেটার শুধু ভয়ঙ্কর দাঁতগুলোই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। দিলেক ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পরক্ষণেই দিলেক নিজেকে তার ঘরে আবিষ্কার করে, মানে সে এতক্ষণ স্বপ্নে দেখছিল। এবার দিলেক ভয় পেয়ে ওমরকে ডাকলে ওমর তাকে আবারও ঘুমিয়ে যেতে বলে। এটা শুনে দিলেক তখন প্রচুর রেগে যায়। একটা ছুরি হাতে নিয়ে ওমরের পেটে বুকে কয়েকবার স্টেপ করে ওমরের দেহটাকে পুরো ক্ষতবিক্ষত করে দেয়। এবার দিলেক পাশের আরেকটি ঘরে যায়, যেখানে কিছু মহিলারা একটা লাশ নিয়ে বসেছিল। সেই সাথে তারা বিড়বিড় করে শুধু একটা কথাই বলছিল, জিন হারিস, জিন হারিস। ঠিক তখন আবার দিলেকের কানে ভেসে আসে এক ভয়ঙ্কর আর্তনাদ। কেউ তাকে বলছে আমার বাচ্চা ফেরত দে, আমার বাচ্চা ফেরত দে। আর এই শব্দ দিলেক সহ্য করতে না পেরে সেখানেই চিৎকার করে। এবার দিলেক বুঝতে পারে সে ঘুমের মধ্যে একটি স্বপ্নের ভেতরেই আরেকটি স্বপ্ন দেখছিল।
কিন্তু এই স্বপ্ন এতটাই ভয়ঙ্কর ছিল যে বাস্তবেও তার শরীরে প্রভাব পড়তে শুরু করে। দিলেকের নাক থেকে রক্ত বের হতে থাকে। ওমর দিলেককে জিজ্ঞাসা করলে দিলেক ওমরকে স্বপ্নের কথা খুলে বলে। ওমর ভাবে দিলেক হয়তোবা দুঃস্বপ্ন দেখেছে, যার কারণে সে 9-6 বুঝিয়ে দিলেককে তখনকার মতো শান্ত করে নেয়। পরের দিন সকালে ওমর পুরো বাড়ি জুড়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে বাড়িতে ঘটা প্রত্যেকটা ঘটনা তার নজরে থাকে। এরপর ওমর আর দিলেক তার বন্ধুদের সাথে দেখা করতে একটা ক্লাবে যায়, আর সেখানে গিয়ে তাদের দেখা হয়ে যায় হারুনের সঙ্গে। দিলেক তখন হারুনকে তার দেখা স্বপ্নের পুরো ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পরে হারুন কিছুক্ষণ চুপ থাকে, এরপরে বলে হারিস হলো শয়তানদের অন্যতম প্রাচীন সত্তা, আর মিশরীয়রা তাকে হারুস বলে ডাকত। সে আগে ফেরেশতা ছিল, কিন্তু এক সময় সে শয়তান হয়ে যায়। যেহেতু তুমি স্বপ্নে তার নাম শুনেছ, তার মানে সে তোমাকে অনুসরণ করছে। কিন্তু এখানে ওমর হারুনের এইসব কথা একেবারেই বিশ্বাস করতে চায় না। তখন হারুন তার কাছে থাকা একটা কোষ্টি পাথর বের করে বলে, এই পাথরকে অনেকে জিনের পাথরও বলে। যদি কারো ওপর জিনের বদনজর থাকে, এই পাথর দ্বারা সেটা বের করে ফেলা সম্ভব। হারুন তখন দিলেকের এক হাত সেই কোষ্টি পাথরের উপর রেখে বলে, আমি যা বলবো তুমি তাই করবে। এরপরে হারুন তার রিচুয়াল শুরু করে। নিমিষের মধ্যেই দিলেক চলে যায় সেই জিনের জগৎ। সেখানে গিয়ে সেই 77-30 লেখাটাও দেখতে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দিলেকের হাতের তালুতে তখন একটা চোখ চলে এসেছে। এবার হারুন তাকে এক এক করে জিজ্ঞাসা করতে থাকে, মানে দিলেক যেই জায়গাতে রয়েছে আর কি, ওই জায়গা সম্পর্কে। আর দিলেক যখন বলতেই যাবে, ঠিক তখনই এক মহিলা এসে তার হাত ধরে ফেলে, আর সেই একই কথা বলতে থাকে, আমার বাচ্চা ফেরত দে। দিলেক তখন ভয়ে চিৎকার করতে থাকে। এপাশ থেকে তখন হারুন তাকে ইনস্ট্রাকশন দেয়, তোমার চোখের বাঁধন খুলে ফেলো। আর দিলেক যখন তার চোখের বাঁধন খুলে ফেলে, তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার পরে আর কারো বুঝতে বাকি থাকে না যে সত্যিই দিলেককে ঘিরে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পরিস্থিতি বেগতিক দেখে হারুন তখন কল দেয় এক কবিরাজের কাছে। মানে হারুন তো আর এত বড় মামলা সামলাতে পারবে না। যাই হোক, সবকিছু শুনে সে কবিরাজ হারুনকে বলে, আগামীকালকে সকালে ওকে আমার কাছে নিয়ে এসো। যাই হোক, পরের দিন গভীর রাতে আবারও সেই একই অদ্ভুত শব্দে দিলেকের ঘুম ভেঙে যায়। প্রতিদিনের মতো আজকেও সে তাদের স্টোর রুমে চলে যায়। সেখানে পুরনো একটা আলমারি খুলতেই পরিবারের কিছু পুরনো ছবি তার চোখে পড়ে। আর সেই ছবিগুলোর মধ্যেই সে একটা ছবি দেখে, যেটা খুবই রহস্যময় একটা গ্রাম ছিল। আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই গ্রামটি কিন্তু আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। তবে এই ছবিটি এখানে কিভাবে আসলো সেটা আমরা আরো পরে জানতে পারবো। যাই হোক, তখন দিলেক সামনে থাকা একটা আয়নার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে ওঠে, কেননা আয়নার মধ্যে নিজের পেছনে সে এক ভয়ঙ্কর অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এই অবস্থা দেখে দিলেক চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটতে শুরু করে। দিলেকের চিৎকার শুনে ওমর দ্রুত সেখানে চলে আসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও ওমর কাউকেই দেখতে পায় না। এতে করে ওমর এবার ভীষণ রেগে যায়। তার ধারণা ছিল দিলেক হয়তোবা কোনো মানসিক সমস্যায় ভুগছে, যার কারণে সে এই আবল তাবল জিনিস দেখে। কিন্তু এখন ঘটে এই মুভির অন্যতম ভয়ঙ্কর ঘটনা। ওমর রাগ করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইতেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে পুরো ঘরটা অন্ধকারে ডুবে যায়। এবার ওমরও বুঝতে পারে বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। সে দ্রুত একটা টর্চ আর একটা লাঠি নিয়ে দিলেককে ঘরে রেখেই বাইরে বের হয়ে যায় কি আছে সেটা দেখার জন্য। আর এই সুযোগে অদৃশ্য সেই শক্তিগুলো দিলেকের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওমর ফিরে এসে দিলেকের এই অবস্থা দেখে নিজেও আতঙ্কে জমে যায়। কোনো রকমে দিলেককে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার সময় নিচতলায় এক অদ্ভুত অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাহস করে সেটার কাছে যেতেই ওমর যা দেখে তা সত্যি গা শিউরে ওঠার মতো। কেননা সেটা ছিল অর্ধপচা মানুষের মতো এক বিভৎস অবয়ব, যার শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরে গেছে। আর তার পায়ের নিচে আঁকা ছিল কালো জাদুর এক রহস্যময় চিহ্ন। তবে ওমর তখনও নিজেকে সামলে রাখে। তার ধারণা কেউ এসব ইচ্ছে করেই করছে তাদেরকে ভয় দেখানোর জন্য। তাই সে বাড়ির চারপাশেই খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে সে একজন মানুষকেও পায় না। পরের দিন সাহায্যের আশায় তারা চলে যায় সেই কবিরাজের কাছে। সেখানে গিয়ে দেখতে পায় সেই কবিরাজ আরেকটা পোজেস্ট হওয়া মেয়ের শরীর থেকে জিন তাড়ানোর কাজ করছে। তখন দিলেকের অবস্থা দেখে কবিরাজের মুখের রং মুহূর্তেই চেঞ্জ হয়ে যায়। কবিরাজ দিলেকের কাছে এসে তার নাম ঠিকানা এবং বাবার নাম জানতে চান। আর বাবার নাম শোনার পরপরই সে বলে, তোমার বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না? দিলেক এতে করে অবাক হয়ে যায়, কারণ তার ব্যক্তিগত তথ্য ইনি কি করে জানলেন। আর আপনারাও কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখবেন, কারণ সামনে অনেক
টুইস্ট বাকি আছে। যাই হোক, এবার কবিরাজ একটা প্লেটের মধ্যে কয়েকটা রহস্যজনক প্রতীক রেখে দিলেককে বলে এখান থেকে যে কোনো একটা প্রতীক বাছাই করো। কথা মতো দিলেক একটা প্রতীক উঠাতেই সেই কবিরাজ তাকে বলে এই প্রতীকটা কেন নিলে? দিলেক শান্ত গলায় উত্তর দেয় জানি না, মনে হলো এটাই তুলতে হবে। এই উত্তর শোনার সঙ্গে সঙ্গে কবিরাজ আচমকাই দিলেককে একটা চর মেরে তাকে কালো কাপড় দিয়ে ঢেকে দেন। আর ঠিক তখনই সত্যটা সামনে চলে আসে। আসলে জিনটা বাইরে কোথাও ছিল না, সেটা অনেক আগেই দিলেকের শরীরে কবজা করে নিয়েছিল। কবিরাজ জিনটিকে প্রশ্ন করতে শুরু করেন, তবে জিন এখানে তাকে কোনো উত্তর তো দেয়ই না, উল্টো তাকে ভয়ঙ্কর রূপে হুমকি দেয়। জিন তখন বলতে থাকে তোর গলা এমন ভাবে চেপে ধরবো তোর জিহ্বা 3 হাত বেরিয়ে আসবে আর তোর লাশ থেকে কুকুর পচা গন্ধ বের হবে। তখন পরিস্থিতি খারাপ দেখে কবিরাজ বুঝে যায় এই শক্তির সাথে লড়াই করা এত সহজ নয়, তাই তিনি আপাতত সেই জিনটিকে ছেড়ে দেয়। এবার কবিরাজ ডিসিশন নেয় এই ঘটনার উন্মোচন করতে হলে তাকে দিলেকের বাড়িতে যেতে হবে। এবার তাদের বাড়িতে পৌঁছানোর পরে কবিরাজ তার রহস্যময় লাঠিটি হাতে নেন। লোকমুখে প্রচলিত আছে এই লাঠিটি দ্বারা অশুভ শক্তির উপস্থিতি বা কুফরি যেই জায়গায় লুকিয়ে রাখা হয় ওই জায়গাগুলো শনাক্ত করা যায়। যাই হোক, লাঠিকে অনুসরণ করে এবার সেই কবিরাজ পৌঁছে যায় সেই মৃত অবয়বটির কাছে। সবাই ভাবি হয়তোবা এটাই পুরো গল্পের মূল রহস্য, কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কিছুক্ষণ পরে লাঠিটি আবার নড়ে চড়ে বসে। এবার কবিরাজকে নিয়ে যায় ওপর তলায় দিলেকের শোবার ঘরে। সেখানে বালিশের ভেতর থেকে বেরিয়ে আসে একে একে অনেকগুলো কুফরি কালাম। কবিরাজ সেগুলো ধ্বংস করতেই হঠাৎ তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে, যার জন্য কবিরাজ এবার রেগে চলে যায় সেই স্টোর রুমে। ঘরের ভেতরে ঢুকে সেই আলমারিটার সামনে গিয়ে বলে কে আছিস, আমাকে দেখা দে। কথা শেষ হতেই আলমারির দরজাটা খুলে যায়। দেখা যায় ভেতরে একাধিক জিনের উপস্থিতি। মুহূর্তেই কবিরাজ হতবাক হয়ে পড়ে। সে দিলেককে বলে এখানে শুধু একটা জিন না, পুরো একটা পরিবার বসবাস করে যারা তোমার ফ্যামিলির কারো উপরে অনেক ক্ষিপ্ত হয়ে আছে। আর এই পরিস্থিতির ভয়াবহতা দেখে কবিরাজ এবার একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে বলে এই আধ্যাত্মিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে আমাদের আরেক আধ্যাত্মিক শক্তির সাহায্য নিতে হবে। মানে এবার তারা জিন দিয়েই জিন তাড়ানোর কাজ করবে আর কি। যাই হোক, তারা এবার 4 জনে গোল হয়ে বসে পড়ে। চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। কবিরাজ চোখ বন্ধ করে বিসমিল্লাহ পড়ে শুরু করে তার রিচুয়াল। আর কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে এসে হাজির হয় এক জিন। জিনটি তার পরিচয় জানায়, তার নাম আলুজাক। সে হলো খ্রিস্টান জিন এবং এসেছে হাক্কাজ বংশ থেকে। কবিরাজ তখন সেই জিনটির কাছে সাহায্য চায়, কিন্তু সেই জিনটি তাদেরকে কোনো প্রকার সাহায্য করতে রাজি হয় না, উল্টো এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বলে। কবিরাজ তখন তার কাছে জানতে চায় এই বাড়িতে আসলে কোন জিনদের বসবাস রয়েছে। তখন আলুজাক জানায় এখানে বাস করে ইয়াকাজা গোত্রের জিনেরা, যারা কিনা অত্যন্ত হিংস্র, নিষ্ঠুর এবং ভয়ঙ্কর শক্তিশালী। এমনকি আলুজাকও তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছিল। তবে আলুজাক চলে যাওয়ার আগে শুধু একটা ক্লু তাদেরকে দিয়ে যায়, দিলেককে বাঁচাতে হলে তাদেরকে 3 কুল বিশিষ্ট ছায়াকে আগে খুঁজে বের করতে হবে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই আলুজাক সেখান থেকে পালিয়ে যায়, কেননা ইয়াকাজা গোত্রের জিনেরা তখন টের পেয়ে গেছে যে আলুজাক এখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু আলুজাকের এই সূত্রে কবিরাজের তেমন একটা লাভ হয় না, কেননা সে 3 কুল বিশিষ্ট ছায়া এই কথাটির অর্থ খুঁজে বের করতে পারছিল না। অবশেষে কবিরাজ বুঝতে পারে এই কথাটির অর্থ লুকিয়ে আছে সেই সংখ্যাটিতে, মানে 7730। আর এই সমস্যা সমাধানের জন্য কবিরাজ এবার একটা বিপজ্জনক ডিসিশন নেয়। সে দিলেককে বলে আজরাইল ঘুমে যেতে। বলে রাখা ভালো, আজরাইল ঘুম হলো এমন একটা ঘুম, মানে আমরা সাধারণত ঘুমালে আমাদের দেহ থাকে পৃথিবীতে, বাট আমাদের আত্মা কিন্তু থাকে আল্লাহর কাছে। কিন্তু আজরাইল ঘুম হলো আপনার দেহ থাকবে জিনদের জগতে, বাট আপনার রুহ থাকবে পৃথিবীতে। মানে সেখানে গিয়ে যদি কোনো ক্ষতিও হয় তাহলে আপনার দেহের উপর দিয়ে যাবে, বাট আপনি মারা যাবেন না বা আপনার রুহুর কিছু হবে না। আর আজরাইল ঘুমে যাওয়ার কারণ হচ্ছে দিলেক ইয়াকাজার জগতে গিয়ে এই সংখ্যাগুলোর মানে খুঁজে বের করবে। যাই হোক, কবিরাজ তখন সমস্ত রিচুয়াল রেডি করে দিলেককে পাঠিয়ে দেয় ইয়াকাজাদের জগৎ। দিলেক সেখানে গিয়েই সবার আগে দেখতে পায় সেই সংখ্যাটি, অর্থাৎ 7730। সেই সাথে একটা অদ্ভুত শব্দও শুনতে পায়, কেউ বলছিল কিতাব আল আহির, কিতাব আল আহির। এরপর হঠাৎ করেই দিলেক সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন তার চোখ খোলে সে দেখে ওমর, হারুন, শেদা আর কবিরাজ সেখানে মৃত পড়ে আছে। ঠিক তখনই তার উপরে একটা জিন আক্রমণ করে দেয়। সে কোনো রকমে তার জগতে ফিরে আসে, তবে একটা জিন তাকে ভর করেছিল। সেই জিনটা তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে শয়তান নিষ্পাপ, মানুষ সবচেয়ে বড় শয়তান। আর এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা সেরা একটা টুইস্ট। আমি ভিডিও শেষে সবগুলো একে একে এক্সপ্লেইন করে দিব। যাই হোক, এপারে দিলেকের জ্ঞান ফিরলে সেই কবিরাজ জিজ্ঞাসা করে তুমি কি ওখানে কোনো ক্লু পেয়েছো কিনা। তখন দিলেক
বলে, আমি তাদেরকে বলতে শুনেছি, তারা শুধু বলছিল কিতাব আল আহির। তখন কবিরাজ বুঝে ফেলে যে জিনেরা আসলে কি বলেছে। কিতাব আল আহির হলো সর্বশেষ গ্রন্থ, মানে পবিত্র আল কুরআন। তখন কবিরাজ কোরআনের ৭৭ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতটা বের করে, যেখানে বলা ছিল চলো তোমার ৩ কুল বিশিষ্ট ছায়ার দিকে। তখন কবিরাজ বুঝতে পারে এখানে আসলেই একটা সমস্যা আছে, কারণ এর আগে আলুজাকও একই কথা বলেছিল। তখন এই কথা শুনে দিলেকের একটা কথা মনে পড়ে যায়। সে বলে, একটা ৩ কুল বিশিষ্ট গ্রামের কথা আমার জানা আছে। এরপরে দিলেক তার কাছে থাকা সেই বক্সের ছবিগুলো নিয়ে আসে। কবিরাজ তাকে জিজ্ঞাসা করে, তুমি এই ছবিগুলো কোথায় পেলে? তখন দিলেক বলে, আমি জানি না, এটা আমার মায়ের বক্স। আমি কিছুদিন আগেই এই বক্সটা আমার সেই আলমারিতে দেখেছি। কবিরাজ তখন হারুনকে আদেশ করে, দ্রুত এই গ্রামের খোঁজ বের করো আর দিলেককে নিয়ে সেখানে যাও। সেখানে গেলেই এই ঘটনার রহস্য উন্মোচন হবে। কিন্তু এবার ওমর তার ধৈর্য হারিয়ে ফেলে। সে কোনোভাবেই দিলেককে সেই গ্রামের দিকে যেতে দিতে চায় না। এই নিয়ে ওমরের সাথে হারুনের প্রচুর তর্ক হয়। সবশেষে দিলেক সিদ্ধান্ত নেয় সে হারুনকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে যাবে। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালবেলা হারুনকে নিয়ে দিলেক রওনা দেয় সেই গ্রামের উদ্দেশ্যে। এইদিকে ওমরের সাথে সেদা তাদের বাড়িতেই থাকে। মাঝখানে একটু কথা বলি, এখানে কেমন যেন মার্চে মাসির দরদ বেশি হয়ে গেল। মানে বউ হচ্ছে ওমরের কোনো টেনশন নেই, বাট হারুনের ঘুম আসতেছে না, কেমন যেন একটু অন্যরকম। যাই হোক, এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই পেয়ে যাব। যাই হোক, হারুন আর দিলেক গাড়ি নিয়ে একটা গ্রামের ভিতরে ঢোকে এবং একটা লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ৩ কুল বিশিষ্ট ছায়ার গ্রামটা কোন দিকে। তখন সেই লোকটা গ্রামের নাম শুনেই ভয় পেয়ে যায়। বলে, ওখানে কেউ থাকে না, সবাই মারা গেছে, ওখানে শুধু একটা পাগল থাকে যার নাম হচ্ছে ইয়াসিন। তখন হারুন তার কাছে রিকোয়েস্ট করে সে যেন ইয়াসিনের কাছে তাদেরকে নিয়ে যায়, কিন্তু সেই লোকটা ইয়াসিনের কাছে যেতে ভয় পাচ্ছিল, তাই সে শুধু ইয়াসিনের বাড়িটা তাদেরকে দেখিয়ে দেয়। এবার তারা একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে ঢুকে ইয়াসিনকে খুঁজতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তাকে পেয়ে যায়। কিন্তু ইয়াসিন তাদেরকে দেখেই এখান থেকে চলে যেতে বলে, তা না হলে জিনেরা তাদের ক্ষতি করবে বলেও জানায়। এটা শুনে দিলেক এবার বলে ওঠে, কোন জিন? ইয়াকাজা জিন। এবার ইয়াকাজাদের কথা শুনে ইয়াসিন ঘাবড়ে যায়। সে দিলেকের হাত ধরে, এটাই হলো সেই বাচ্চা যেই বাচ্চাটিকে জীবন ফিরিয়ে দেওয়ার পরপরই সমস্ত গ্রামবাসীকে মেরে ফেলেছিল ইয়াকাজা জিনেরা। আচ্ছা, এখন এই ইয়াসিনের পরিচয়টা আপনাদেরকে দেই। গল্পের শুরুতে যে আমরা একটা ছেলেকে দেখেছিলাম যার হাত দিয়ে দুধের ভিতরে রক্ত মিশিয়ে দেওয়া হয়েছিল, সেই ছেলেটিই হলো এই পাগলা ইয়াসিন। ইয়াকাজা জিনেরা পুরো গ্রামবাসীকে মেরে ফেললেও শুধু তাকে বাঁচিয়ে রেখেছে, কারণ সে ইয়াকাজাদের সম্পর্কে অনেক কিছুই জানতো। যাই হোক, ইয়াসিন তখন সব বুঝতে পারে আর দিলেককে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার ইয়াসিন পাগলা তাদেরকে নিয়ে রওনা দেয় সেই ৩ কুল বিশিষ্ট ছায়ার গ্রামের দিকে। এদিকে তখন আমরা একটা মারাত্মক টুইস্ট দেখি। ওমর পরকীয়ায় লিপ্ত আছে দিলেকের বান্ধবী সেদার সাথে। মানে বুঝতে পারছেন, উপর থেকে এত ভালো দেখালো, তার ভেতরটা কিন্তু কালো। সবশেষে আমি আমার মতো থেকে একটা কথাই বলবো, পরকীয়া কখনো শান্তি বয়ে আনে না, এটা শুধু ক্ষত বাড়ায়। আর একটা সময় এমন হয় যে আপনার জীবনই থাকে না। যাই হোক, অন্যদিকে সেই ইয়াসিন পাগলা তাদেরকে নিয়ে হাজির হয় সেই ৩ কুল বিশিষ্ট ছায়ার গ্রামে। সেখানে পুরাতন একটা কবরস্থানে তাদেরকে নিয়ে যায়। সেখানে মূলত সেই বাচ্চাদেরকে দাফন করা হতো যাদেরকে বলি দেওয়া হতো। যাই হোক, ইয়াসিন তখন দিলেককে সেই কবরটা খুঁজে বের করতে বলে, যেই কবরটা তার জন্য যেই বাচ্চাকে বলি দেওয়া হয়েছে সেই বাচ্চাটা যদি তারা সেই লাশটাকে উঠিয়ে পুনরায় আবার জানাজা দিয়ে দাফন করতে পারে, তাহলে দিলেকের পিছু সেই জিনেরা ছেড়ে দিবে। সেই সাথে ইয়াসিন আরো একটা কথা বলে, মূলত জিনদেরকে কেউ জানিয়ে দিয়েছে যে দিলেকই হচ্ছে সেই বাচ্চা যার কারণে আরেকটা বাচ্চাকে বলি দিয়েছে ইয়াকাজা জিনেরা। যাই হোক, দিলেক অনেক ভেবেচিন্তে একটা কবরকে সিলেক্ট করে। এরপরে ইয়াসিন সেই কবরটা খুঁড়ে কবরটা থেকে সেই লাশটাকে বের করে। সাথে সাথে সেখানে পরিস্থিতি পুরো ভয়াবহ হয়ে যায়, তবে কিছুক্ষণের মধ্যে আবার শান্ত হয়ে যায়। তখন ইয়াসিন বলে, এখন থেকে তুমি মুক্ত। আমি জীবনে অনেক শিশুকে বলি দিয়েছি, তবে আজকে আমি একজনের জীবন বাঁচালাম। তবে অবাক করা বিষয়, তখন ইয়াসিনকে পেছন থেকে আঘাত করে হারুন আর তাকে সেখানেই মেরে ফেলে। এই অবস্থা থেকে ভয়ে তখন দিলেক দৌড়তে থাকে আর দৌড়তে দৌড়তে সে গিয়ে ধাক্কা খায় সেই কবিরাজ বিলকিসের সাথে। এখন আমাদের এই গল্পের আসল টুইস্ট একে একে আমরা এক্সপ্লেইন করি। মূলত এই কবিরাজ বিলকিসই হলো আসল কার্পিট আর হারুন হলো তারই ছেলে। গল্পের শুরুতেই আমরা যে দেখেছিলাম একজন মা তার বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই সেই বাচ্চাটিকে নিয়ে নেওয়া হয়েছিল, সেই মহিলাটি আমাদের এই বিলকিস আর এই হারুন তার বড় ছেলে। আপনাদের মনে আছে না, বিলকিস দিলেকের বাবার নাম শুনেই বলে দিয়েছিল তোমার বাবা মা দুজনেই কি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে কিনা। আসলে সেই কুফরি করে তার বাবা মাকে কার অ্যাক্সিডেন্ট করে মারিয়েছে। যাই হোক, তখন দিলেক বলে, আপনি এটা কেন করছেন? আমার তো কোনো ভুল ছিল না, আমি আপনার হাতে কোরআন দেখেছি, আপনি এমন কাজ করতেই পারেন না। তখন বিলকিস বলে, আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই তারা তাকে নিয়ে গিয়ে বলি দিয়ে দিয়েছে, আমার কোলটাকে খালি করে দিয়েছে, আর এই সব কিছুর মূলে ছিল তোমার পিতামাতা। হ্যাঁ, তোমার দোষ ছিল না ঠিক, তবে তুমি তো আমার সন্তানের পরিবর্তেই বেঁচে আছো, তাই এখন তোমাকে শেষ করে দিলে আমি শান্তি পাবো। আর তুমি কোরআনের কথা বললে, আরে শেষ জামানা
জামানায় মুনাফিকদের হাতেই কোরআন বেশি থাকবে, তারা কোরআন দিয়েই কথা বলবে কিন্তু সেই কোরআনের বিরুদ্ধেই কাজ করবে। যাই হোক, এদিকে আবার দেখি অলরেডি ওমরের উপরে জিন ভর করে নিয়েছে, আর সর্বপ্রথম সে মারে হচ্ছে সেদাকে, এরপরে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করে। অন্যদিকে হারুন দিলেককে বলে, তোমার জামাইকে তুমি ভালো বলো, সে হচ্ছে পরকীয়া করে তোমার বান্ধবীর সাথে, যার কারণে ওমরের সাথে সেদাও আজকে মারা গেল। মানে ওমর শুধু তার পরকীয়ার কারণে জিনদের কাছে দুর্বল হয়ে গেছে, মানে জিনেরা ধরে তো শুধু দুর্বল সাইডটা আর কি। যাই হোক, তখন বিলকিস দিলেকের সারা গায়ে রক্ত মেখে জিন ডাকার মন্ত্র পড়তে থাকে। মুহূর্তের মধ্যেই চারিদিক স্তব্ধ, সেখানে বাতাস বইতে শুরু করে। কিছুক্ষণ পর মাটির মধ্যে থেকে অনেকগুলো জিন বেরিয়ে দিলেককে সেখান থেকে নিয়ে যায়, আর এই অসমাপ্ত কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এবার টুইস্ট গুলো দেই। আপনাদের মনে আছে না, দিলেকের শরীরে জিন ভর করে বলেছিল শয়তান নিষ্পাপ, মানুষ সবচেয়ে বড় শয়তান। জিন এই কথা এই কারণে বলেছিল কারণ মানুষ কুফরি করে জিনদেরকে মানুষের পিছনে লাগিয়ে দেয়। তবে গল্প শেষে আমরা এই ঘটনার সত্যতা জানতে পারি। দিলেক আসলে মারা যায়নি, দিলেকের দেহ একটা মাঠের মধ্যে পাওয়া যায়। কবিরাজ বিলকিস আর তার ছেলে হারুন তাদের ঘরে আগুন লাগার কারণে মারা যায়। ওমর আর সেদার মরদেহ পাওয়া যায় ওমরের বাড়িতে। পুলিশের ময়নাতদন্তে জানা গেছে ওমর ক্রোধের বশে আগে সেদাকে মেরেছে, এরপরে নিজে সুইসাইড করেছে। যাই হোক, দিন শেষে আমি একটা কথাই বলবো ভাই, এখানে আপনি কার বিচার করবেন? দোষ করেছে দিলেকের বাবা মা, কিন্তু ফল ভুগেছে দিলেক। এদিকে কবিরাজ বিলকিসও কিন্তু ভুক্তভোগী, তার গর্ভের বাচ্চা নিয়ে নেওয়া হয়েছে জন্ম দেওয়ার পরপরই। এই রাগে সে কুফরি করেছে দিলেকের উপরে, তবে কুফরি করা সম্পূর্ণ হারাম। যাই হোক, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। সবাইকে দাওয়াত রইল আগামী এপিসোড দেখার। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।